হচ্ছে অভিজ্ঞাপন। ভোরের স্নিগ্ধ আলোর আবেশে নতুন দিনের প্রথম স্পন্দনে সমস্ত শ্রোতা বন্ধু এবং প্রিয়জনদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের অভিজ্ঞাপনে। রেডিওর এপারে আজ অভিজ্ঞাপনে থাকছি আমি সুস্মিতা এবং আমার সঙ্গে থাকছে আমি অপরাজিতা। শ্রোতা বন্ধুরা, মানব জীবনের অন্তরালে যে অনুভূতিটি নীরবে আলো জ্বেলে রাখে তার নাম সুখ। সুখ এই ছোট্ট শব্দটির মধ্যেই লুকিয়ে থাকে জীবনের গভীর এবং নির্মল অনুভব। আজ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সুখ কোনো দূর আকাশের তারা নয়, বরং তা আমাদের প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই নিবিড়ভাবে বাস করে। একটি আন্তরিক হাসি, কিছুটা ভালোবাসা আর প্রিয়জনদের সঙ্গে কাটানো অমূল্য সময়, এই সব ছোট ছোট অনুভবের মধ্যেই ধরা দেয় জীবনের পরম তৃপ্তি। আর এই ছোট ছোট সুখের মুহূর্তগুলোই তো গড়ে তোলে আমাদের চারপাশের পৃথিবীকে, যে পৃথিবী শুধু মানুষের নয়, যা প্রকৃতির প্রতিটি প্রাণীর সঙ্গে আমাদের এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে রাখে। শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু ওয়ার্ল্ড হাউস স্প্যারো ডে। একসময় প্রভাতের প্রথম আলোয় ভেসে আসত চড়ুই পাখির মধুর কিচির মিচির, যা ছিল আমাদের স্বাভাবিক সুখেরই এক অনবদ্য প্রকাশ। কিন্তু আজ সেই পরিচিত সুর ক্রমশই ক্ষীণ হয়ে এসেছে। নির্বিচারে গাছপালা কেটে ফেলার ফলে হারিয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য। তাই ওয়ার্ল্ড হাউস স্প্যারো ডে আমাদের সেই হারিয়ে যাওয়া সুরের কথাই মনে করিয়ে দেয়। তাই আমার মনে হয় আমাদের সুখ, আমাদের অস্তিত্ব সবই কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে এই প্রকৃতির সঙ্গে। একেবারেই। তার পাশাপাশি শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু শিশু এবং তরুণদের জন্য বিশ্ব নাট্য দিবস। এই দিনটি শিশু এবং তরুণদের জীবনে নাট্যশিল্পের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি কল্পনা শক্তি, আত্মবিশ্বাস এবং অনুভূতির প্রকাশকে সমৃদ্ধ করে। মঞ্চের মাধ্যমে শিশু মন নিজের ভাবনা এবং স্বপ্নকে প্রকাশের এক নতুন দিশা খুঁজে পায়। তাই এই দিনটি সৃজনশীলতা বিকাশের এক বিশেষ অনুপ্রেরণা জাগিয়ে তোলে। মঞ্চে ক্ষুদ্র পরিসরেই তখন জীবনের নানা রূপ ধরা দেয় হাসি, কান্না, স্বপ্ন আর সংগ্রামের এক অনন্য প্রকাশের মাধ্যমে। তাই আজকের এই প্রভাতে আসুন আমরা স্মরণ করি সুখের সেই নিঃশব্দ অনুভবকে, প্রকৃতির সঙ্গে আমাদের গভীর সম্পর্ককে আর সৃজনশীলতার সেই অবারিত সম্ভাবনাকে। জীবনের এই তিনটি সুর, সুখ, প্রকৃতি এবং সৃজনশীলতা একসাথে মিলেই গড়ে তোলে আমাদের পথ চলার সত্যিকারের সৌন্দর্য। তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে, বল মন বলে চল, না ভেবে ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে। বল মন প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল মন বল, যে জানে সে জানে, একা তুই সম্বল। বল মন। শ্রোতা বন্ধুরা, এবারে সময়ের স্রোত বেয়ে ফিরে দেখি অতীতের দিনলিপি। ইতিহাসের পাতায় আজকের এই দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনাবলী
এবারে চলুন আপনাদের জানিয়ে দিই। 593 খ্রিস্টাব্দে আজকের দিনে বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। তখন সিংহাসন আরোহণ করেন শশাঙ্ক। তিনি বঙ্গাব্দ গণনার প্রচলন করেছিলেন। 1686 সালের আজকের দিনে কলকাতার সুলতানউটি গ্রামে প্রথমবারের মতো ব্রিটিশ পতাকা উত্তোলিত হয়। 1739 সালের আজকের দিনেই পারস্য শাসক নাদির শাহ দিল্লি দখল করেছিলেন। আর 1935 সালের আজকের দিনে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ কাউন্সিল। একইভাবে শ্রোতা বন্ধুরা, আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। যেমন 1615 সালের আজকের দিনে মুঘল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিখু জন্মগ্রহণ করেছিলেন। বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী চিন্ময় লাহিড়ী 1920 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া 1929 সালের আজকেরই দিনে বাংলা ছড়া গানের এক জনপ্রিয় কণ্ঠ সনৎ সিংহ এবং 1966 সালের আজকেরই দিনে ভারতীয় নেপথ্য সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র আলকা ইয়াগনিক জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া আজকের দিনে কিন্তু আমরা আমাদের মধ্যে থেকে বহু নক্ষত্রকে হারিয়েছিও বটে। আজকের দিনে 1988 সালে মৃত্যুবরণ করেছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অখিল বন্ধু ঘোষ। তাছাড়া 2014 সালে ভারতের বিখ্যাত রম্য লেখক এবং সাংবাদিক খুশবন্ত সিং আজকের দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। এবং 2020 সালে আজকের দিনে আমরা হারিয়েছিলাম ভারতীয় ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র পিকে বন্দ্যোপাধ্যায়কে। আজ আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আর তাদের কর্ম এবং সাধনার মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন সেই বিশ্বাস নিয়েই চলি। শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বের। লিখছে তোমায় পর্বে আজ বেশ কয়েকটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছে গেছে। চলুন এক এক করে আপনাদের তা পড়ে শোনাই। প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহরা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। কি লিখছেন উনি, চলুন আপনাদের পড়ে শোনাই। মনের আকাশ অভিজ্ঞাপন। বসতে পেলে শুতে চায়। ছোটবেলায় ঠাকুমা দিদিমাদের মুখে এই প্রবাদ বাক্যটি মাঝে মধ্যেই শুনতাম, কিন্তু তখন স্বল্প বুদ্ধির দরুন বিষয়টি হৃদয় সঙ্গম করতে সমর্থ ছিলাম না। পরে বুঝেছি ব্যাপারটি নৃগ্রুর অর্থ হল আমাদের অসীম চাহিদা বা আকাঙ্ক্ষা, যা যথারীতি আকাশচুম্বীও বটে। এরপর বিদ্যালয়ে পাঠরত সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় একটি কবিতা 2 বিঘা জমিতে বিশেষ সেই পংক্তিটি, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। পরে বুঝতে কোনোই অসুবিধা হয়নি যে বিত্তবাসনা ব্যাপারটি হল এক ধরনের চিরকালীন শাশ্বত সত্য ঘটনা, যা তখনও বহাল তবিয়তে ছিল, আজও তার বিন্দুমাত্র ব্যতিক্রম ঘটেনি। আদতে বিত্ত বাসনা বলতে তো কেবল টাকা পয়সাই নয়, যে কোনো স্থাবর অস্থাবর সম্পদ, ক্ষমতা কিংবা বৈশ্বিক সুখের তীব্র আকাঙ্ক্ষার প্রতিও অঙ্গুলি নির্দেশন করে। যতদূর জানি, সাহিত্য এবং আধ্যাত্মিকতায় এই ধরনের প্রাপ্তির লিপ্সা এবং ভোগের লালসাকে আত্ম উন্নয়নের পরিপন্থী হিসেবেই দেখানো হয়েছে। ভোগ, বিলাসিতা, আরাম কিংবা আয়েশ তো চায় সকলেই, কিন্তু তা যদি সীমা পরিসীমার চূড়ান্ত লক্ষণ গণ্ডি অতিক্রম করে, তখন তা বিবেককে কুলুষিত করে, বিষময় করে তোলে হৃদয়ের আকাশকে। তখন সেই লোভাতুর ব্যক্তিবিশেষ অন্য মানুষের চোখে, সমাজের চোখে সহজেই ঘৃণ্য ব্যক্তিরূপে পরিগণিত হয়। মাত্রা অতিরিক্ত লোভ, মোহ, মায়া, লালসা
আমাদের দৈনন্দিন জীবনটাকেই তো ভুল পথে পরিচালিত করে। তাই আমাদের সকলেরই উচিত সুস্থভাবে বেঁচে থাকতে গেলে যতটুকু যা প্রয়োজন তা অনায়াসে মিটে গেলেই তো যথেষ্ট। বিত্তবাসনা নামক আলেয়ার পেছনে অন্তহীন এবং ক্লান্তিহীন ছুটে নিজেকে শেষমেশ পরাজিত সৈনিকের ভূমিকায় দেখাটা কি আদৌ যুক্তিযুক্ত? শুভেচ্ছা ধন্য সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহুরা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। এবারের চিঠিখানা লিখছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। তিনি বলছেন, অসীম সাহসী অভিজ্ঞাপন। তখনকার মানুষ সাহসী কন্যা পছন্দ করলেও সাহসী বৌমা কিন্তু পছন্দ করতেন না। বৌমা হবে লাজুক স্বভাবের, এটাই যেন মেয়েদের ভবিতব্য। কিন্তু ঠাকুমার রক্তে যে সাহস! বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কখনো ওনাকে ভয় অন্যায় করতে দেখিনি কেউ। পাল্টি ঘরে বিয়ে হয়েছিল ঠাকুমার। স্বামীর আপদে বিপদে, এমনকি পাড়া প্রতিবেশীর সুবিধা অসুবিধায় সবার আগে ঠাকুমা ওদের পাশে থাকতেন। একবার জলদাপাড়ায় বেড়াতে গিয়ে বনু হাতির মুখোমুখি পড়েছিলেন ঠাকুমা। ঠিক সেই মুহূর্তে নিজের শাড়ি ছিঁড়ে হাতির মুঠোকে মশাল বানিয়ে দাঁড়ায় হাতির সামনে। হাতি জ্বলন্ত ঠাকুমাকে দেখে পিছু হটতে বাধ্য হয়। সেবার ঠাকুমার স্বামী ব্যবসার কাছে অন্য রাজ্যে। এমনই দিনে পাড়ার এক যুবতী অতি অসুস্থ। গ্রামীণ হাতুড়ে ডাক্তার রোগ ধরতে পারলেন না। শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা। এদিকে বাড়ির কেউ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না। তাই দেখে ঠাকুমা একাই ওকে নিয়ে গেলেন ভ্যালুর হাসপাতালে। প্রায় 2 মাস সেখানে থেকে ওকে সম্পূর্ণ সুস্থ করে যখন বাড়ি ফিরলেন, তখন এখানে রটে গেছে উনি নাকি কুলোটা, অসতী, আরো কত কি না। তারপর আর শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি ঠাকুমার। বন্ধু অভিজ্ঞাপন, তোমারই পক্ষের বিষয় নারীর লড়াই। লিখতে বসে ছোট ঠাকুমার কথা না লিখে পারলাম না। নারী দিবসের মাসে সমস্ত সাহসী নারীদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ। লিখিতময় পর্বে পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সুনিতা দত্ত, মধ্যমপাড়া, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে। কি লিখছেন উনি, চলুন পড়ে শোনাই আপনাদের। প্রিয় অভিজ্ঞাপন, ছোটবেলায় আমি ক্রিকেট খেলতাম। তথাকথিত মেয়ে সুলভ খেলা আমায় কোনোদিনই টানত না। ভাইদের সাথে প্রায় জোর করেই ক্রিকেট খেলতাম, কারণ আর কোনো মেয়ে সে সময় অর্থাৎ 90-এর দশকে আমার পাড়ায় ক্রিকেট খেলার সাহস দেখাত না। আর যখন দেখি দেশের মেয়েরা বিশ্ব জয় করেছে বলে কত অভিভাবক অনুপ্রাণিত, তখন মনে হয়, কই, আমি তো পুরুষতান্ত্রিক সমাজে নিজের যোগ্যতার প্রমাণই রাখতে পারলাম না। আমার মাও পিতৃতান্ত্রিক সমাজের কুসংস্কার দূর করে নিজের কোনো পরিচয় প্রতিষ্ঠা করতে পারল না, বরঞ্চ মা বাবার দেওয়ার নামটাও তার ভোটার কার্ডে নেই, সেখানে নতুন নাম জুড়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে নারীর লড়াই তাই এক প্রতীকী প্রবাহ। পারিবারিক, সামাজিক, যৌন সহিংসতা, নির্যাতন এবং নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সোচ্চার হওয়া নারীদের জয়গাথা ইতিহাসে বর্ণিত রয়েছে। বিশ্বজুড়ে নারীরা শুধু লড়াই নয়, নেতৃত্ব দিচ্ছে, আর সেই সাথে অসমতা দূর করে সমতা ভিত্তিক সমাজ গড়ার জন্য দীর্ঘ একটি পথের যাত্রাকে মসৃণ করে তুলছে। প্রত্যেকটি নারীর লড়াইয়ের প্রধান তথা মুখ্য উদ্দেশ্য থাকে সর্বস্তরে অধিকার প্রতিষ্ঠা, সমমর্যাদা এবং সম্পত্তির মালিকানা।
যে নারী একদিন সমাজের পর্দানসীন হয়ে বিরাজ করত, তার লড়াই তাকে আজ কৃষি, শিল্প এবং পেশাগত যে কোনো দিক থেকে সমমর্যাদায় এগিয়ে রাখতে বদ্ধপরিকর হচ্ছে। বৈষম্য, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাকে খর্ব করা থেকে সমাজের নিয়মকে শিথিল করা তথা সমতা ভিত্তিক সমাজ গড়ার আহ্বানে সে সারা জায়গায় সর্বস্তরে। কবিতায় বলেছেন, পৃথিবী যা কিছু মহান ও মহীয়ান তার অর্ধেক করেছে নারী আর অর্ধেক নর। নারীর লড়াই শুধু তার একার নয়, সমগ্র মানব সমাজের কারণ। মানব সমাজ ডালপালা মেলে মুখরিত হবে নারীর সাজানো বাগানে। সেই বাগানের মালি যদি প্রত্যেক বাড়ির কর্তা বা গৃহকর্ত্রী হন, তবে পৃথিবী শুধু ক্ষমতায়নে নয়, বসুদেব কুটুম্বকম মন্ত্রকেও স্বমহিমায় উজ্জ্বল করবে। আমার লড়াই, আমাদের মায়েদের লড়াই সেদিনই সার্থক হবে যেদিন বধূ নির্যাতন, শ্লীলতাহানি, গার্হস্থ্য হিংসা, পাচার, সর্বোপরি লিঙ্গ বৈষম্যের হার শূন্য হবে। নারী দিবসের এই মাসে সমস্ত নারীদের সম্মান জানিয়ে শেষ করছে। ধন্যবাদ আনতে সুনিতা দত্ত, মধ্যমপাড়া, গয়ের কাটা, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। এবারে পরের চিঠিখানা লিখেছেন ডক্টর সুবল দাস, দাঁতঘর, ক্রান্তিহাট, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখছেন, দিশারি অভিজ্ঞাপন। তোমার মার্চ মাসের দ্বিতীয় বিষয় বিত্ত বাসনা, অসাধারণ প্রাসঙ্গিক নির্বাচন। তার জন্য তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন। অর্থের প্রয়োজন চিরকাল ছিল, আছে এবং থাকবেই। এটা জীবনের একটা ধ্রুব সত্য। অর্থ ব্যতীত জীবন এখন প্রায় ব্রাত্য। অর্থের আকাঙ্ক্ষা মানুষকে সঞ্চয়ের মানসিকতা তৈরি করতে শেখায়। ব্যক্তিগত বা রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং জীবনযাত্রার মান বাড়ায়। সঞ্চয়ের মানসিকতা কঠিন সময়ে বা বার্ধক্যে সহায়ক হয়। বিত্ত বাসনা নতুন কিছু অর্জনের উদ্দীপনা যোগায় এবং উন্নতির শিখরে নিয়ে যায়। জ্ঞান, বিজ্ঞান, শিল্প সবই মানুষের অদম্য আকাঙ্ক্ষার ফসল, যার জন্য বিপুল অর্থই একমাত্র সহায় সম্বল। বর্তমানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তার জন্য অন্তত পরিমিত অর্থের তো অবশ্যই প্রয়োজন। টাকাই দুনিয়া, দুনিয়ায় টাকারই খেলা। টাকা না থাকলে বেশিরভাগ স্বামী স্ত্রীর ভালোবাসাও টেকে না। আর কথায় আছে, মায়ের মতন ভালোবাসে এই জগতে আর কে আছেন। কিন্তু টাকা না থাকলে মায়ের ভালোবাসাও থাকে না, মায়ের ভালোবাসা থেকেও বঞ্চিত হতে হয়। তবে টাকার প্রয়োজন যখন সীমা ছাড়ায় আসক্তি বাড়ায়, অন্ধ লোভে রূপান্তরিত হয়, তখনই তাহা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিত্ত বাসনা যখন লোভে পরিণত হয়, তখন মানুষের নৈতিকতা, পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক কাঠামোয় বড় ধরনের বিপর্যয় ঘটায়। এই লোভ থেকেই হতাশা ও অশান্তি জন্মায়, আর জীবনকে করে মোহময়। মানুষ নেই অন্যায় বোঝার ক্ষমতা হারায়। লোভ মানুষকে বিশ্বাস এবং নৈতিকতা বিসর্জন দিতে বাধ্য করে, যা চূড়ান্ত পতনের কারণ হতে পারে। আর প্রয়োজন মিটে গেলে তৃপ্তি অনুভব করে, কিন্তু তার লোভ কোনো দিনই ফুরায় না। বিত্ত বাসনায় মানুষ দুর্নীতি, চুরি এবং অনৈতিক কাজে লিপ্ত হয়। ধনী দরিদ্রের ব্যবধান বাড়ায়, সামাজিক অবক্ষয় ঘটায়, বিষণ্ণতায় হৃদয় হয় বিষাদময়। কাজেই অতি আশায় দুর্দশা না বাড়িয়ে মিতব্যয়ী হওয়াই বুদ্ধিমত্তার পরিচয়। শুভেচ্ছান্তে ডক্টর সুবল দাস, দাঁতঘর, ক্রান্তিহাট, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। আর শ্রোতা বন্ধুরা, এই সাথে আমাদের আজকের মতো লিখছি তোমায় পর্ব এখানেই শেষ হচ্ছে।
শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আগরতলা পুর নিগম এলাকায় বসবাসকারী সকল নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025-26 অর্থ বছরে যারা এখনও সম্পত্তি কর জমা দেননি তারা আগামী 21শে মার্চ 2026, 22শে মার্চ 2026 এবং 28শে মার্চ 2026 ও 29শে মার্চ 2026 তারিখে সরকারি ছুটির দিনগুলোতে সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত আগরতলা পুর নিগমের হেড অফিস, জোনাল অফিস সহ নিগমের নির্দিষ্ট কিছু ওয়ার্ড অফিস যেমন ওয়ার্ড নম্বর 5, 12, 13, 16, 17, 19, 20, ওয়ার্ড নম্বর 24, 28, 32, 33, 39 এবং 43 নম্বর ওয়ার্ডে ট্যাক্স কাউন্টার খোলা থাকবে এবং নাগরিকগণ সেখানে সম্পত্তির কর জমা দিতে পারবেন। এই বিষয়ে সকল নাগরিককে যথাযথ সহযোগিতা করার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে সকল নাগরিক 31শে মার্চ 2026 তারিখের মধ্যে সম্পত্তি কর প্রদান করবেন না তাদের বিরুদ্ধে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ নিগমের বিধি অনুযায়ী জরিমানা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য শ্রোতা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখছি। ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলা 2026 সালের 25 থেকে 27শে মার্চ পর্যন্ত অশোকাষ্টমী তিথি উপলক্ষে অনুষ্ঠিত হবে। এই মেলাটি যৌথভাবে আয়োজন করছে তথ্য সংস্কৃতি বিষয়ক দফতর, মোহনপুর মহকুমা প্রশাসন এবং ব্রহ্মকুণ্ড মেলা কমিটি। মেলাটি নির্বিঘ্নে পরিচালনার জন্য 13ই মার্চ ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তথ্য সংস্কৃতি দফতর মেলায় সময় 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। বিভিন্ন সরকারি দফতর এবং স্বনির্ভর গোষ্ঠীগুলি প্রদর্শনী স্টল স্থাপন করবে। মেলায় দোকান খোলার জন্য নিবন্ধ 13 এবং 20 মার্চের মধ্যেই সম্পন্ন করতে হবে। শ্রোতা বন্ধুরা, এইবারে একটু সুস্থ থাকার টুকিটাকি টিপস আপনাদের সকলের জন্য। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নেওয়া কিন্তু অনেকেরই অভ্যেস। দীর্ঘমেয়াদে এইসব ওষুধ লাভের চেয়ে ক্ষতিই বেশি করে। তার উপর কী ধরনের ওষুধ খাচ্ছেন, সেগুলির পার্শ্ব প্রতিক্রিয়া কেমন তাও কিন্তু জেনে রাখা খুব দরকার। ঘুম ভেঙে উঠেই আগে হাতে চলে যায় ওষুধের বাক্স। গ্যাস অম্বলের একটা ওষুধ খেয়ে নিলেই স্বস্তি। তারপর সারাদিন যত খুশি চর্বচোষ্য খান, অম্বল হবে না। মনে মনে এটা ভেবেই খুশি থাকেন যে গ্যাসের ওষুধ তো সকালেই খেয়ে নিয়েছি, তাহলে যা খুশি খেয়ে নেওয়া যায়, তাতে কিচ্ছু হবে না। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা বলছে অ্যান্টাসিড জাতীয় ঔষধ মুড়ি মুরগির মতো খেলে তা হার্ট এবং কিডনির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এই ধরনের ওষুধ পোশাকি নাম প্রোটন পাম্প ইনহিবিটর। এই ওষুধগুলো সাময়িকভাবে অম্বল কমায় ঠিকই, বদলে শরীরের পুষ্টি রস কিন্তু শোষণ করে। পিপিআই গোত্রের ওষুধ মাসের পর মাস খেয়ে গেলে অপুষ্টিজনিত রোগ হতে পারে, বিকল হতে পারে কিডনি, হাড়ের ঘনত্ব কমে যায় এবং তার ফলে কিন্তু দেখা দেয় গাঁটে গাঁটে যন্ত্রণা, হাড় দুর্বল হয়ে পড়ার ঝুঁকিও কিন্তু দেখা যায়। আচ্ছা, তাহলে এর থেকে নিরাময়ের উপায় কি? গ্যাসের ওষুধ খাওয়ার নিয়ম কি রয়েছে? আলসার বা অ্যাসিড রিফ্লাক্স কমাতে 6 থেকে 8 সপ্তাহ পিপিআই খাওয়ার নিয়ম, কিন্তু শুরু করার পর অনেকেই বছরের পর বছর তা খেয়ে যান। কখনোই খান জীবনভর কোনো কিছুই খাওয়া কিন্তু একেবারেই উচিত নয়, সেটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অম্বলের কারণে অস্বস্তি যদি খুব বেশি হয় তাহলে রোজ না খেয়ে 2 থেকে 3 দিন টানা খেয়ে তারপর একটু বন্ধ করে দিন, আবার 1 সপ্তাহ পরে খান। হঠাৎ করে ওষুধ ছাড়লে অনেকেরই কষ্ট হয়, সেক্ষেত্রে রোজের বদলে 1 দিন অন্তর ওষুধ খাওয়া কিন্তু শুরু করতে পারেন এবং তা আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারেন। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম সুস্থ থাকার ছোট্ট একটি টিপস। শ্রোতা বন্ধুরা,
সবুজ ঔষধে রয়েছে পুষ্টিকর রত্ন। রক্তাল্পতার সমস্যা এখন ঘরে ঘরে। কখনো অতিরিক্ত ঋতুস্রাবের কারণে আয়রনের ঘাটতি হয়, হিমোগ্লোবিন কমে যায়, কখনো থাকে অন্য অসুখ। রক্তাল্পতার সহজ ঔষধ বলে পরিচিত কুলেখাড়া পাতা। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধেও সাহায্য করে। এতে থাকা নানা রকম খনিজ শরীর ভালো রাখতে সাহায্য করে। কুলেখাড়ার পুষ্টিগুণ নিয়ে যে যথেষ্ট বৈজ্ঞানিক গবেষণা হয়েছে তা কিন্তু নয়, তবুও রক্তবৃদ্ধির প্রাকৃতিক ঔষধ হিসেবে এই পাতার গ্রহণযোগ্যতা রয়েছে। এইবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। রিসোর্স পার্সন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ক্যাজুয়াল এসআইনি ডিডিকে আগরতলাতে নিয়োগ নেওয়া হচ্ছে। শূন্যপদ মোট 10 থেকে 30টি। নির্দিষ্ট ঘোষণা পরে হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, ডিগ্রি পাস, তবে নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স 18 থেকে 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। স্পিড পোস্টে বা ইমেলে দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখ আগামী 25শে মার্চ। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্টের কেন্দ্র আগরতলা, তবে তারিখ সহ বিস্তারিত কল লেটারে অবশ্যই জানানো হবে। আরও একটি কাজের খবর আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। অ্যাপেন্ট্রিস এয়ারপোর্ট অথরিটি, মোট শূন্যপদ 133টি। শিক্ষাগত যোগ্যতা আইটিআই, ডিপ্লোমা, ডিগ্রি পাস। বয়স 18 থেকে 26 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 22শে মার্চ। শ্রোতা বন্ধুর, এবারে সময় হয়ে গেছে আবহাওয়ার বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়ার। আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 21.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% এবং 53%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর সেই সাথে শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপনের আজকের পর্ব থেকে এখানে বিদায় নেবার সময় চলে এসেছে। এতক্ষণ অনুষ্ঠান পরিচালনায় আমি ছিলাম অপরাজিতা বন্দ্যোপাধ্যায়, আর আমার সঙ্গে ছিল আমি সুস্মিতা আচার্য। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে প্রভাতী সংবাদ এবং তারপরেই শুনবেন শিলং কেন্দ্রের উত্তর